নিজের মুখ আয়নায় দেখে নিজে থেকে যতটা ভালো মন্দ বিচার করা সম্ভব হয়, পরের কাছ থেকে সেই একই মুখের বিবরণ কিন্তু অতটাও ভালো হয় না। তো আজকে এই কথাটা বলার একটাই অর্থ, আজকে যে নাটকটা তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হলো জমিদার দর্পণ। লিখেছেন মীর মোশাররফ হোসেন। উনি একজন জমিদার বংশের সন্তান। তাই তিনি জমিদার বংশের সন্তান হয়ে জমিদারদের ব্যবহার, আচার আচরণ সম্পর্কে যতটা না ভালো ব্যক্ত করতে পারেন, অন্য কোনো লেখক কিন্তু তেমনভাবে ব্যক্ত করতে পারবেন না। এজন্যই আমার ওই কথাটা বলা। একজন জমিদারের দায়িত্ব সবসময় এটাই হয় যে সাধারণ মানুষ বা প্রজার সুখ দুঃখ নিরাপত্তা দায়িত্ব যেন তিনি নেন। কিন্তু যদি এমন হয়, ধরো জমিদার এর বিপরীত বা কাজ করে, যে প্রজা সাধারণের সুখ দুঃখের ভাগিদার না হয়ে বা দায়িত্ব পালন না করে, বরঞ্চ সে প্রজা বা সাধারণ মানুষের কাছে ভয়ের একজন কারণ হয়, বা তিনি যদি শোষণ অত্যাচার তাদের উপর করে থাকেন বা করেন, তাহলে সেই প্রজা বা সাধারণ মানুষের যে কী দুরবস্থা বা তাদের জীবন যে কতটা বিষিয়ে ওঠে, তারই নিখুঁত বর্ণনা করেছেন জমিদার দর্পণ নাটকের মাধ্যমে। হ্যাঁ, আজকে সেরকমই একটি রোমহর্ষকর কাহিনী নিয়ে আমি তোমাদের সাথে। তো বেশি কথা না বাড়িয়ে চলো জমিদার দর্পণ নাটকটা সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সঙ্গে আজকে করব। এদেশীয় চাষিদের উপর বিদেশি নীলকরদের নির্যাতন ও শোষণের স্বরূপ উন্মোচন করে 1860 সালে দীনবন্ধু মিত্র লিখেছিলেন নীলদর্পণ নাটক, এবং তারই অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন মীর মোশাররফ হোসেন জমিদার দর্পণ নাটক। নীলদর্পণ নাটকের মধ্যে নীল চাষিদের উপর বিদেশি শোষক শ্রেণীর শোষণ অত্যাচারের চিত্র ফুটে উঠেছে, এবং জমিদার দর্পণ নাটকে প্রজা কৃষকদের উপর পরজীবী দেশীয় পরজীবী জমিদারদের কার্যাবলী বা শোষণ অত্যাচারের কথা উন্মোচিত হয়েছে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণের মতো মোশাররফ হোসেনও চেয়েছিলেন শাসক ও শাসিতের সম্পর্ক নির্ণয় করে দুর্বলের প্রতি সবলের হৃদয়হীন অত্যাচার উৎপীড়নের অতি দুরূহ ও নিদারুণ দৃশ্য অঙ্কন করে পাঠক ও দর্শকের সহানুভূতি প্রবলভাবে আকর্ষণ করতে সৃষ্টি করতে চেয়েছিলেন আধুনিক যুগের মুক্তিকামী নির্যাতিত গণমানুষের সফলতা ব্যর্থতার কাহিনী। তা করতে গিয়ে তিনি পাপের জয় এবং দুর্বলের উপর সবলের অত্যাচার এই নাটকের উপজীব্য করেছেন। নাট্যকার যদিও নাটকীয় কাহিনীতে যে দুটি পক্ষের মধ্যেকার দ্বন্দ্ব সংঘাত সৃষ্টির প্রয়াস করেছেন, এ দুপক্ষের শক্তির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এ কারণে দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠেনি, কিন্তু অত্যাচারিত পক্ষ অতিশয় দুর্বল হলেও অত্যাচারের বিরুদ্ধে ঘৃণা, আক্রোশ ও প্রতিবাদের কথা আছে। যদিও দীনবন্ধু নীলদর্পণের ন্যায় প্রত্যক্ষ সংকট ও সংঘর্ষ নাটকে নেই, অসহায় দরিদ্র কৃষক প্রজা আবু মোল্লা ও তার স্ত্রী নূর নেহারের মর্মান্তিক পরিণতি রূপায়ণ করাই নাট্যকারের মূল উদ্দেশ্য। পাশাপাশি জমিদার হায়ন আলীর দুর্নীতি, অত্যাচার ও লালসাবৃত্তির নগ্নচিত্রেও নাট্যকার উন্মোচিত করেছেন। জমিদার দর্পণের নাট্যকাহিনীতে সংস্কৃত নাটকের রীতিনীতি অনুসরণ হয়েছে। সংস্কৃত নাটকের রীতি অনুযায়ী নাট্যকাহিনীর প্রথমে আছে একটি প্রস্তাবনা। প্রস্তাবনাটি সূত্রধারের একটি উক্তি। উক্তিটিতে বিবেকী হৃদয়ের কাতরোক্তি ধ্বনিত হয়েছে। এর পরেই মঞ্চে প্রবেশ করে নট নটি। নাটকের শেষেও নট নটির আবির্ভাব ঘটেছে দেখা যায়। এ তিনটি চরিত্র নাটকের মূল কাহিনীর কেউই নয়। এদের কথোপকথনে নাটকীয় বিষয়বস্তু সুস্পষ্ট হয়ে ওঠে এবং তাদের মাধ্যমে নাট্যকার ও দর্শক শ্রোতাদের মধ্যে একটা যোগসূত্র স্থাপিত হয়। জমিদার দর্পণ নাটকের লেখক মীর মোশাররফ হোসেনের পুরো নাম সৈয়দ মীর মোশাররফ হোসেন। ওনার ছদ্মনাম গাজী মিয়া। 1847 খ্রিস্টাব্দে কুষ্টিয়া বর্তমান বাংলাদেশ সেদিনই জন্মগ্রহণ করেছিলেন এবং পরলোক গমন করেন 19 ডিসেম্বর
1912 খ্রিস্টাব্দে। তখন তার বয়স ছিল 64 কি 65। নাটকটি 3টি অঙ্কে বিভক্ত। প্রতিটি অঙ্কে 3টি করে মোট 9টি গর্ভাঙ্ক বা দৃশ্য আছে। প্রথম অঙ্কের গর্ভাঙ্কে দেখা যায় কুশলপুরের জানোয়ার প্রকৃতির জমিদার হায়ওয়ান আলীর বৈঠকখানায় তার সাহেবদের সঙ্গে নুননেহার লাভের উদ্দেশ্যে কুৎসিত আলাপে রত। হায়ওয়ান আবু মোল্লা ও নুননেহার সম্পর্কে বলেছে, আবু মোল্লা নবকার্তিক, বিধির নির্বন্ধ দেখো, চাষার হাতে গোলাপ ফুল, এ কি প্রাণে সয়, হায় বিধি, পাকা আম দাঁড় কাকে খায়। এরপরে সাহেবের উদ্দেশ্যে হায়ওয়ান আবার বলেছেন, একটা ভান করে মোল্লাকে ধরে আনা যাক, এদিকে একটু নরম গরম আরম্ভ করে ওদিকে কৃষ্ণমণিকে পাঠিয়ে দেই, সে গিয়ে বলুক যে তুমি আজ সন্ধ্যার পর একবার বৈঠকখানায় গিয়ে দেখা কর, সব গোল চুকে যায়। যে কথা সেই কাজ। জমিদারের হুকুম পেয়ে আবু মোল্লাকে ধরে আনতে লোক পাঠানো হয়। নাটকীয় ঘটনা এখান থেকে শুরু হয়েছে এবং দ্রুত এগিয়ে গেছে। প্রথম অঙ্কে ধর্ষণের পরিকল্পনা, দ্বিতীয় অঙ্কে ধর্ষণের অনুষ্ঠান, তৃতীয় অঙ্কে অনুষ্ঠিত কর্মের পুনরালোচনা। এই হলো জমিদার দর্পণে বিলম্বিত জীবনের সরলতম সার। প্রথম অঙ্কে দ্বিতীয় গর্ভাঙ্কে দেখা যায় সর্দারগণ বেষ্টিত দণ্ডায়মান আবু মোল্লা পেয়াদা সর্দারগণ আবু মোল্লাকে ধরে জমিদারের নিকট নিয়ে আসতে চায় কোনো কারণ ছাড়াই। উপরোক্ত তারা আবু মোল্লাকে মারধর করে এবং অর্থ আদায়ের চেষ্টা করে। আবু মোল্লা সহজ সরল গ্রাম্য কৃষক, কাতর কণ্ঠে সে বলে, আমি তো কোনো অপরাধ করিনি, তবে জুলুম কেন? এই নিরীহ সহজ সরল গরিব কৃষক আবু মোল্লাকে পেয়াদাগণ মারপিট করতে করতে হায়ওয়ান আলীর বৈঠকখানায় ধরে নিয়ে আসে, যেখানে হায়ওয়ান আলী তার সাহেবদের সঙ্গে তাস ক্রিয়ারত। পেয়াদাগণ আবু মোল্লাকে হায়ওয়ান আলীর সামনে হাজির করতে হায়ওয়ান অগ্নিশর্মা হয়ে ওঠে এবং আবু মোল্লাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আবু মোল্লা সালাম করে জোর হাতে সবিনয়ে তার অপরাধ জানতে চাইলে হায়ওয়ান তখনই খুব জোরে ধমক দেয় এবং বলে যে তার কাছ থেকে যেন 50 রুপিয়া আদায় করে জরিমানা স্বরূপ। তো আবু মোল্লা জোরে হুজুরের নিকট মাপ চাইলে হুজুর হুকুম করে, মাপ কি, মাপ নেই। তারপরে জামানকে বলে ওকে 14 পোয়া করে মাথায় ইট চাপিয়ে দে, তা না হলে ও নাকা কখনো টাকা দেবে না। এভাবে নিরাপদ আবু মোল্লাকে মাথায় ইটের বোঝা চাপিয়ে 14 পোয়া মানে 2 পা ফাঁক করে দাঁড় করিয়ে রাখে। ওদিকে কৃষ্ণমণি বৈষ্ণবীকে পাঠানো হয়েছে আবু মোল্লার বাড়িতে নুরনেহাকে বশ করার জন্য। কৃষ্ণমণি নুরনেহাকে অনেক লোভ দেখিয়েছে, বুঝিয়ে সুঝিয়ে স্বামীর মুক্তির জন্য জমিদারের বৈঠকখানায় যেতে বলেছে। কৃষ্ণমণি তাকে বলে, জমিদারের হাত কখনো এড়াতে পারবে না, আমি শুনেছি তোমার জন্য একেবারে পাগল। যাই হোক, কৃষ্ণমণির এই কুৎসিত প্রস্তাব শুনে সতী নারী নুরনেহারের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বলে, জমিদার আমার বাপের সমান, আমার হতে এমন কর্ম হবে না, তিনি যা করুন তা করুন, প্রাণ থাকতে আমার হতে এমন কুকাজ হবে না। আমি বৈঠকখানায় কখনো যেতে পারবো না, যদি বড় পিড়াপিড়ি হয় তবে এই রাতেই গলা দড়ি দিয়ে মরবো। এমন কথা সে বলে, আরও কিছু বলে, তো সেগুলো বিস্তারিত বলছি না, তোমরা মেন নাটকটি পাঠ করলে বুঝতে পারবা। তো এরপরে কৃষ্ণমণি ব্যর্থ হয়ে ফিরে যায়। কৃষ্ণমণি নুরনেহারের নামে মিথ্যা অপবাদ প্রচার করে। মেয়ে মানুষের এত হিম্মত, বলে হায়ওয়ান আলী নুরনেহারকে পাওয়ার জন্য কুৎসিত ব্যাঘ্রের ন্যায় হয়ে ওঠে। অবশেষে জামাল আর কামাল রাতের অন্ধকারে নুরনেহাকে তার বাড়ি থেকে ধরে এনে বৈঠকখানায় জমিদারের সামনে হাজির করে দেয়। নুরনেহার গলবস্ত্র হয়ে জমিদারের পা ধরে কাকুতি মিনতি করে, কিন্তু কিছুতেই কিছু হলো না। জমিদার জোর করে গর্ভবতী নুরনেহাকে পাশবিক অত্যাচার করে। তার সাহেবরাও এই কাজ থেকে বাদ পড়েনি, ফলে নুরনেহারের ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয়। নুরনেহারের প্রতি এই অমানসিক অত্যাচার নির্যাতন শ্রোতা ও দর্শকের মনে দারুণ ক্ষোভ ও বেদনা সৃষ্টি করে। মৃত্যুর পূর্ব মুহূর্তে নুরনেহারের মর্মস্পর্শী কথা উচ্চারণ হয়, হা খোদা, আমার কপালে এই ছিল, নারী কুলে জন্ম নিয়ে সতীত্ব রক্ষা করতে পারলাম না, হায়, এর জন্যই কি আমার জন্ম হয়েছিল? জন্মেই কেন মরে গেলাম না? তাহলে এত লাঞ্ছনা সইতে হতো না, কুলেও খোটা হতো না। কি করি, উপায় নাই, এ দুঃখ কাকে জানাবো? এমন সময় প্রাণধন স্বামীর সঙ্গেও দেখা হলো না, মা বাপের মুখও দেখতে পেলাম না, প্রতিবেশীরা আমাকে দেখতে পেল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে,
হা খোদা, তোর মনে এই ছিল জমিদার হয়ে এমন কাজ করলে, ধর্মের দিকে চাইলে না, এত কষ্ট কি আর এক প্রাণে সয়? হায় হায়, এদের দমনকর্তা কি আর কেউ নেই? যাই কেমন বলে সে তার গর্ভের সন্তান সহ মৃত্যুবরণ করে। অবলা নূরনেহার এ কাতরোক্তি মৃদুকণ্ঠে হলেও প্রতিবাদ আছে। কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। একমাত্র হাইওয়ান আলীর জ্যেষ্ঠ ভ্রাতা সিরাজ আলী এ দুষ্কর্মের জন্য তার ভাই ও মোসাহেবদের কেবল ভর্ৎসনা করেছে মাত্র, কিন্তু পরক্ষণেই সেও হাইওয়ান আলীকে রক্ষার জন্য ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়েছে। রাত্রি প্রভাতের পূর্বেই আবু মোল্লার বাড়ির পাশে খেজুর বাগানে নূরনেহারের মৃতদেহ ফেলে রাখা হয়। এরপর বিলাসপুর ম্যাজিস্ট্রেট আদালতে যথারীতি মামলা আরম্ভ হয়। আদালতে ম্যাজিস্ট্রেট, কোর্ট ইন্সপেক্টর, কয়েকজন আসামি, আবু মোল্লা, উকিল, মুক্তার, দর্শকগণ আরদালি উপস্থিত হয়েছে, কিন্তু আসামি হাইওয়ান আলী ও তার সাগরেদগণ অনুপস্থিত। ম্যাজিস্ট্রেট কোর্টে আদিষ্ট হয়ে মুক্তার যা বলেছেন তার মধ্যে সত্য নিহত। জমিদার হাইওয়ান আলীর কলঙ্কিত চরিত্রের উপর সত্য ভাষণ ও বিচার বিভাগীয় গ্রাম্য দলিলের তথ্য মুক্তার এই উক্তি প্রকাশিত হয়েছে, কিন্তু ম্যাজিস্ট্রেটের ধমকের মুখে মুক্তার এই সত্য ভাষণ স্তব্ধ হয়ে যায়। এরপর বিচার কার্য শুরু হয়েছে বিলাসপুর জেলার সেশন আদালতে দায়বার কক্ষে। সেখানে জজ, উকিল, ব্যারিস্টার, আসামি, সাক্ষী, পেশকার, আরদালি, জুরিগণ, দর্শকগণ উপস্থিত। এরপর দেখা যায় হাইওয়ান আলী অর্থের জোরে সবার মুখ বন্ধ করে দিয়েছে। উপরোক্ত সবাই তার সাফাই গিয়ে আদালতে সাক্ষ্য দেয়। এক এক করে সকলে সাক্ষী দেওয়ার পর এখন আদালতে ডাক্তার কার্নিংহামের পোস্টমর্টেম রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। ডাক্তার মার্বেল চুম্বন করে বলেন, My name is A.B. Cunningham, age 72 years. I am the Chief Surgeon of Bensab district. I made the postmortem examination of the body of Noor Nehar, a healthy, good-looking woman and about 20 years, sent by the officer in charge of Dharmasala police station. No mark of external violence except on the gentle. Profuse discharge of blood from the said part. The lungs healthy, congested on digesting away. The skin of float, extravagation of blood observed. All other organs found healthy. In my opinion, she must have died of sanguineous apoplexy of the brain. ডক্টর কার্নিংহ্যামের এই উক্তি স্বাবিরোধী বক্তব্যের সূত্র ধরে বাদীপক্ষের উকিল মৃদু আপত্তি করলে জজ সাহেব তা স্তব্ধ করে দেন এবং ব্রেন ডিজিজ বলে সমর্থন করেন। এই সুযোগে ডাক্তার চূড়ান্ত প্রহসনময় বক্তব্য তুলে ধরেন। জ্বর যদি প্লীহাকে বড় করতে পারে তাহলে সোফাফ কেন নয়? রক্তে মস্তিষ্কের স্যাঙ্গুনিয়াস অ্যাপোপ্লেক্সি তৈরি করবে? এভাবে লোভী, স্বার্থপর, ভণ্ড লোকদের মিথ্যা সাক্ষ্য প্রমাণ ও রিপোর্টের ভিত্তিতে বিচারের রায় অত্যাচারী জমিদারের সপক্ষে এবং নিরীহ নির্দোষ প্রজার বিপক্ষে ঘোষিত হলো। জজ হাতের তুড়ি দিয়ে নৃত্য করে আসামিদের খালাসের আদেশ দেন এবং মামলা ডিসমিস করেন। এরপর মীর মোশাররফ হোসেন উপসংহারটা তৈরি করেছেন। শেষে নটিকে মঞ্চে উপস্থাপন করেন এবং নূর নেহারের শোচনীয় মৃত্যুর জন্য শোক ও দুঃখ প্রকাশ করেন এবং এইভাবে নাট্য কাহিনীর সমাপ্তি ঘটে। তো এই ছিল জমিদার দর্পণ নাটকটা। জমিদার দর্পণ নামটা তিনি এই জন্য করেছিলেন যে জমিদারদের যে চিত্র সেটাই ফুটিয়ে তুলেছেন। দর্পণ মানে তো আয়না, আয়নার মধ্যে তো আমাদের স্বরূপটা ফুটে ওঠে না, নিজস্ব স্বরূপ। জমিদারদের তখনকার দিনে তার দেখা যে স্বরূপ তিনি দেখেছিলেন সেটাই আর কি পাঠকদের সামনে তুলে ধরেছেন, তাই এটা জমিদার দর্পণ নামকরণ করা হয়েছে।